জনপ্রিয় সাহিত্যিক শৈলেন ঘোষের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল অরুণ বরুণ কিরণমালা, গল্পের মিনারে পাখি, আমার নাম টায়রা, বাজনা, মিতুল নামে পুতুলটি প্রভৃতি। তিনি ছোটদের জন্য নাটক লিখেছেন ও পরিচালনাও করেছেন। তিনি পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, জাতীয় পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার সহ অন্যান্য পুরস্কার ও একাধিক সম্মাননা। তারই লেখা গল্প পাঠের ভূমিকায় ও রানীমার চরিত্রে রুমা সোম আর বাকি অংশ পাঠে শান্তিনাথ কুণ্ডু। শুরু করছি শৈলেন ঘোষের ভৌতিক গল্প কাক্কা বোক্কার ভুতুড়ে কাণ্ড। কোথাও কিছু নেই। হঠাৎ সেদিন রাজা কাক্কা বোক্কা মন্ত্রীমশাইকে জিজ্ঞেস করে বসলেন, মন্ত্রীমশাই, আপনি কোনোদিন ভূত দেখেছেন? রাজামশাইয়ের অমন একটা আলটপকা উদ্ভট প্রশ্ন শুনে মন্ত্রীমশাই থতমত খেয়ে গেছেন। কি রে বাবা, অসময়ে হঠাৎ এমন ভূতের চিন্তা রাজামশাইয়ের মাথায় এলো কেন? সুতরাং মন্ত্রীমশাই কি বলবেন আর কি না বলবেন, এই কথাটা যখন মনে মনে ভাবছেন, ঠিক তখনই রাজা কাক্কা বোক্কা মন্ত্রীমশাইকে কড়কে উঠলেন। এমন পেঁচার মতো চোখ পিট পিট করছেন কেন? রাজা কিছু জিজ্ঞেস করলেই মন্ত্রী যে উত্তর দিতে বাধ্য, এটা কি আপনাকে আবার নতুন করে শেখাতে হবে? তারপর কে জানে কি ভেবে রাজা কাক্কা বোক্কা ফস করে বলে বসলেন, আপনি দেখছি ঘোড়ারও অধম। ভূতের কথা বলতে গিয়ে রাজামশাই যে তাকে ঘোড়ার সঙ্গে তুলনা করে বসবেন, এ কথাটা মন্ত্রীমশাই আদপেই ভাবতে পারেননি। তাই আমতা আমতা করে বলে উঠলেন, আগে মানে মার্জনা করবেন, আমি ঠিক বুঝতে পারলুম না। রাজা তড়পে উঠলেন, কোনোদিন পারবেন না। তা নয়, আগে আপনি জিজ্ঞেস করছিলেন ভূত দেখার কথা, সেখানে ঘোড়ার কথা আসে কোত্থেকে? ভয়ে বেশ জুজু হয়েই জিজ্ঞেস করলেন মন্ত্রীমশাই। রাজা তেমনি বিরক্ত হয়েই বললেন, আপনি একটি আস্ত আনাড়ি, এক্ষেত্রে ঘোড়ার কথাটা কেন উঠল, এ কথাটা বোঝার মতো বুদ্ধি যার ঘটে নেই, সে যে মন্ত্রী হয় কেমন করে, এও তো আমার মাথায় ঢুকছে না। বলে রাজা কাক্কা বোক্কা কটমট করে তাকালেন মন্ত্রীর মুখের দিকে। রাজার চোখের সেই চাহনি দেখে মন্ত্রীর তো বুকের রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। তিনি মনে মনে ভাবলেন, গেছি রে বাবা, এবার বোধহয় ঘোড়াই আমায় নিকেশ করে ছাড়লো। নিত্য নতুন ঝামেলা মানুষ আর কাহা তক সহ্য করতে পারে। মন্ত্রীর মুখের অমন করুণ অবস্থা দেখে কোথায় রাজার একটু দয়া মায়া হবে, তা নয়। তিনি আবার ধমক দিয়ে উঠলেন, আপনি কি বলে আমায় বোকা ঠাওরালেন? মন্ত্রী হাত জোড় করে বললেন, কই না তো, আমি তো তেমন কোনো কথা বলিনি। আমি আপনাকে বোকা ঠাওরাবো কেন? বোকা তো দূরের কথা, বোকার বউ পর্যন্ত মনে ভাবিনি। বটে, তবে আপনি কেন বললেন আমি আপনাকে ঘোড়ার অধম বলায়
আপনি বুঝতে পারলেন না? আপনি কি বলতে চাননি আমি বোকা বলেই আপনাকে বোঝাতে পারিনি? রাজা চোখ পাকিয়ে খেকিয়ে উঠলেন। আপনি কি মনে করেন আপনি ঘোড়ার চেয়ে উত্তম, আর আমি ঘোড়ারও অধম? মন্ত্রী থতমত খেয়ে গেলেন, মুখে আর রা পর্যন্ত কাড়লেন না। কারণ ঘটনা যেদিকে গড়াচ্ছে তাতে মন্ত্রী মশাইয়ের মনে হলো এখন মুখে কুলো পেটে দাঁড়িয়ে থাকাই ভালো। কেননা আবার কিছু বললে উল্টো বুঝলি রাম হতে কতক্ষণ। কিন্তু মন্ত্রী মশাই চুপ থাকতে চাইলেই কে থাকতে দিচ্ছে? রাজা মশাইয়ের চোখ এড়ানো অতই সোজা। তিনি ঠিক জিজ্ঞেস করে বসলেন, চুপ মেরে গেলেন কেন? বলুন, আপনি ঘোড়ার অধম নন? মন্ত্রী মশাই খুবই নরম গলায় উত্তর দিলেন, সে কথা আমি কেমন করে বলি? আপনাকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি। একটি কারণেই আপনি ঘোড়ারও অধম। সেই কারণটি হচ্ছে ঘোড়ার লেজ আছে, আপনার নেই। মন্ত্রী মশাই ভাবলেন, এ তো আচ্ছা হ্যাপাই পড়া গেল। ঘোড়ার মতো লেজ নেই বলে কোনো মানুষকে ঘোড়ারও অধম বলা যায়? কি ভাবছেন? হঠাৎ রাজা কাক্কাবোক্কা মন্ত্রীকে থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে বসলেন। মন্ত্রী চমকে উঠলেন, বলে ফেললেন, আজ্ঞে আমার মাথায় ঠিক ঢুকছে না। রাজা রসিয়ে রসিয়ে উত্তর দিলেন, আপনার মাথা থাকলে তবে তো ঢুকবে। শুনি কোন কথাটা আপনার মাথায় ঢুকছে না? আগে ওই যে আপনি বললেন আমার ঘোড়ার মতো লেজ নেই বলেই আমি ঘোড়ারও অধম। মন্ত্রীর কথা শুনে রাজা ঠাট্টা সুরে ঠিক করে হেসে ফেললেন। তারপর বললেন, এমন মুখ্যমন্ত্রী আমি জন্মে দেখিনি। এমন সহজ কথাটার মানে যে মন্ত্রী বুঝতে পারে না তার মন্ত্রিত্ব করার দরকার কি? মন্ত্রী মশাই এবার আর থাকতে পারলেন না, একেবারে সিধে বলে বসলেন, আজ্ঞে হুজুর, আপনারও তো লেজ নেই। ব্যাস, আগুনে ঘি পড়ল, দাউ দাউ করে জ্বলে উঠলেন রাজা। কি, যত বড় মুখ নয় তত বড় কথা? একজন তুচ্ছ মন্ত্রী রাজার লেজ তুলে কথা বলেন? রাজার মুখের সেই ভয়ঙ্কর চেহারা দেখে তো মন্ত্রীর আত্মারাম খাঁচা ছাড়া, এখন পালানো ছাড়া আর নিস্তার নেই। সুতরাং দে লম্বা। রাজা খপ করে ধরে ফেললেন তাকে। ধরেই ধাতিয়ে উঠলেন, আমি নেহি ছোড়েগা, আপনাকেও শুলে চাপাইগা। মন্ত্রী মশাই এবার সত্যিই ভূত দেখলেন। শুলের কথা শোনা মাত্র তিনি গল গল করে ঘামতে লাগলেন, মাথা বো বো করে ঘুরতে লাগলো। তিনি ওরে বাবারে বলে লাফালাফি লাগিয়ে দিলেন। তারপর চিৎকার করে বলে উঠলেন, ও গো রাজা মশাই গো, আপনি যা বলবেন আমি তাই করব। দয়া করে আমায় শুলে চাপিয়ে প্রাণে মারবেন না। এসো, এবার পথে এসো। বলতে বলতে
রাজা মন্ত্রীমশাইয়ের গাল ভর্তি দাড়ির ভেতর হাত গলিয়ে দিলেন। তারপর আদর করে বললেন, বাহ বাহ, এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এই কথাটা আগে বললে তো এত কথা কাটাকাটির দরকার হতো না। রাজার আদরের ঠেলায় মন্ত্রীমশাইয়ের দাড়িতে এমন সুড়সুড়ি লেগে গেল যে আর একটু হলেই তিনি খিলখিল করে হেসে ফেলতেন। খুব সামলে গেলেন তিনি। ঝট করে নিজের দাড়িটা মুখ ঘুরিয়ে সরিয়ে নিয়ে জিজ্ঞেস করলেন, আগে আপনি ভূতের কথা কি বলছিলেন? হ্যাঁ, বলছিলাম আমি ভূত হতে ইচ্ছে করি। ভূত? মন্ত্রী আঁতকে উঠলেন। রাজা মন্ত্রীর চিৎকার শুনে দিলেন এক ধমক। আস্তে কথা বলতে পারেন না? বলছি একটা গোপন কথা, আপনি চেঁচিয়ে মেচিয়ে সব গুবলেট করে দিচ্ছেন। এবার মন্ত্রীমশাই খুবই চাপা স্বরে বললেন, আজ্ঞে মহারাজ, না মরলে তো কেউ ভূত হয় না। আমি হব, কারণ আমি রাজা। আমার যা ইচ্ছে তখনই যদি তা না হতে পারি, তবে আমার রাজা থাকাও যা আর না থাকাও তা। আপনি ব্যবস্থা করুন। মন্ত্রী ঢোক গিললেন, মানে? আপনি মন্ত্রী, আমার প্রধান পরামর্শদাতা। আমি না মরে কেমন করে ভূত হতে পারি তার ব্যবস্থা আপনাকেই করতে হবে। খুবই সহজ গলায় রাজা কাক্কাবক্কা মন্ত্রীকে হুকুম করলেন। মন্ত্রী চোখে সরষে ফুল দেখলেন। রাজা বললেন, আমি একবার দেখতে চাই মানুষ রাজাকে বেশি ভয় পায় না ভূতকে। মন্ত্রী ভয়ে ধরা ধরা গলায় বললেন, দেখুন রাজা মশাই, আপনি পদে পদে যদি আমাকে এমন করে বিপদে ফেলেন, তবে আমি দাঁড়াই কোথায় বলুন তো? রাজা তিরিক্ষি মেজাজে ধমক দিলেন, আপনাকে দাঁড়াতে হবে না, সিংহ দরজা তো খোলাই আছে। আজ্ঞে মহারাজ, আমি তো আগেই বললাম, আপনি যদি ভূত হতে চান তবে এখনই আপনাকে মরতে হয়। আর যদি রাজ সিংহাসনে বসে থাকতে চান তবে যতদিন না মরছেন ততদিন বেঁচে থাকতে হয়। মন্ত্রীর কথা শেষ হলে রাজা কাক্কাবক্কা টিপ্পনি কাটলেন। এই না হলে মন্ত্রীর মগজ যেন কচি তালশাঁস। মন্ত্রী মশাইয়ের রাত্রের খাওয়ার ব্যবস্থাটা কি জানতে পারি? আগে রাত্রে লুচি খাই। শুধু লুচি? আগে রাবড়ি লুচি। কিসের রাবড়ি? আগে দুধের রাবড়ি। কি দুধ? আগে গরুর দুধ। কি গরু? আগে সিংওয়ালা গরু। কি সিং? আগে লক্ষ্মণ সিং। কে লক্ষ্মণ? আর জানি না, যান আঙুল চুষে খান। বলে মন্ত্রীমশাই খুব খিচিয়ে উঠলেন। এই রে, রাজা তো রেগে টং। বটে, আমাকে আঙুল চুষতে বলা হচ্ছে। দাঁড়ান, আপনাকে রাবড়ি খাওয়াচ্ছি। না, আমি আপনাকে শুলেও চাপাবো না, ফটকেও বন্দি করে রাখবো না। আজ থেকে 7 দিন আপনার লুচি রাবড়ি বন্ধ। 7 দিন স্রেফ উপোস, নির্জলা উপোস। আমাকে মুখ খিচিয়ে বলা
আর জানি না জান, আঙুল চুষে খান, আঙুল চষাচ্ছি। মন্ত্রী মশাই আকুল হয়ে বলে উঠলেন, রাজা মশাই গো, আমি আপনাকে ওসব কথা বলতে চাইনি, আমার ঠোঁট ফসকে কথাগুলো বেরিয়ে পড়েছে। রাজা কাক্কা বক্কা তখন রাগে ঠক ঠক করে কাঁপছেন, চেঁচিয়ে উঠলেন, ঠোঁট ফসকে কি দাঁত ফসকে আমি শুনতে চাই না, আমার সব কথা 7 দিন খানা নেহি মিলেগা। আমাকে তাচ্ছিল্য করা আর জানি না জান, আঙুল চুষে খান। মন্ত্রী মশাই কাকুতি মিনতি করে বললেন, আগে রাজা মশাই, টানা 7 দিন আমায় কিছুই যদি খেতে না দেন, সত্যি বলছি আমি মরে যাব। আপনি আমার হুজুর লুচি রাবড়ি খেতে না দেন, আমার দুবেলা 2 বাটি হালুয়া হলেও চলবে, অন্তত হালুয়ার প্রার্থনাটা আপনি দয়া করে নাকচ করবেন না হুজুর। মন্ত্রীর কথা শুনে রাজা কাক্কা বক্কার হাসি পেয়ে গেল, হাসতে হাসতে বললেন, হালুয়া, ঠিক আছে, অত করে যখন বলছেন, আপনাকে দুবেলা 2 বাটি হালুয়াই দেয়া হবে, তবে এক শর্তে। কিসের শর্ত হুজুর? রাজা বললেন, আজ থেকে 3 দিনের মধ্যে আমি কেমন করে ভূত হতে পারি তার হদিস আপনাকে জানাতে হবে। মনে রাখবেন, আমি না মরে ভূত হব। বলতে বলতে রাজা কাক্কা বক্কা আর চোখে মন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইলেন। সেই সময় মন্ত্রীর মুখখানা যদি দেখতে ঠিক যেন আজবজ একটি ধুমসো খোকা, মাথাটি নেড়ে রাজার শর্ত মেনে নিলেন। বিপদ থেকে বাঁচার জন্য মানুষ কি না করতে পারে। আচ্ছা, হালুয়ার জন্য দুম করে মাথা নেড়ে মন্ত্রী মশাইয়ের সাই দেওয়াটা কি ঠিক হলো? শুধু হালুয়া খেয়ে মানুষ বাঁচতে পারে? তার উপর তিনি মন্ত্রী, রাজ কাজের যত ঝক্কি সেও তো তাকেই সামলাতে হয়। মন্ত্রিত্ব ছেড়ে যে পালাবেন তারও উপায় নেই। নিজের সংসার চলবে কি করে? সুতরাং হালুয়া খেয়ে তিনি 2 দিন কাটিয়ে দিলেন। 3 দিনের দিন তিনি আর পারলেন না। ঠিক করলেন রানীমার দ্বারস্থ হয়ে সব কথা তাকে খোলাখুলি জানিয়ে দেবেন। হলোও তাই। 3 দিনের দিন এক ফাঁকে তিনি সত্যি রানীমার চোখের সামনে হাজির হলেন। ওদিকে নিজের কক্ষে রাজা কাক্কা বক্কা দিবানিদ্রা দিচ্ছিলেন, আর এদিকে নিজের ঘরে রানীমা লুকিয়ে লুকিয়ে আমসত্ত্ব চাটছিলেন, চাকুম চুকুম। ঠিক তখনই মন্ত্রী মশাই রানীর ঘরের দোরের সামনে দাঁড়ালেন। রেশমি পর্দার আড়ালে দাঁড়িয়ে ডাক দিলেন, রানীমা গো, রানীমা। রানীমা তাড়াতাড়ি মুখের আমসত্ত্ব গিলে ফেলে সাড়া দিলেন, কে ডাকেন? মন্ত্রী মশাই? আজ্ঞে, মন্ত্রী উত্তর দিলেন। আসুন, ভেতরে আসুন। মন্ত্রী মশাই পর্দা সরিয়ে আলতো পায়ে ঘরে ঢুকলেন। এই ফাঁকেই রানীমা যে হঠাৎ 2 বার ঠোঁটের ওপর জিভ বুলিয়েই টুক করে জিভটি মুখের মধ্যে লুকিয়ে ফেললেন। সেটিও মন্ত্রী মশাই দেখতে পেলেন, কিন্তু
তিনি আর জানবেন কেমন করে রানীমা জিভ দিয়ে আমসত্ত্বের স্বাদ চাটছেন। তাই ভাবলেন রানীমা বোধহয় তাকে দেখে ভেংচি কাটলেন। কাজেই তিনি রানীমাকে যে কথাটা বলবার জন্যে এলেন সে কথাটা বলবেন কি বলবেন না এই নিয়ে দোনোমনো করতে লাগলেন। এমন সময় রানীমাই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মন্ত্রী মশাই এমন অবেলায় আমার ঘরে? মন্ত্রী মশাই কাঁচুমাচু হয়ে উত্তর দিলেন, আমি কি অবেলায় আপনার ঘরে ঢুকে ব্যাঘাত ঘটালুম? রানী বললেন, না না না, ব্যাঘাত ঘটাবেন কেন? মন্ত্রী মশাই বললেন, তবে আমায় দেখে আপনি জিভ বের করে ভেঙচি কাটলেন যে? হাসির কথা শুনলে রানীদের যেমন করে হাসা উচিত ঠিক তেমনই ঠিক করে হেসে রানীমা লজ্জায় মুখে আঁচলে চাপা দিলেন। তারপর বললেন, সে কি কথা? আমি আপনাকে ভেঙচি কাটবো কেন? আমার জিভটার ওই দোষ, লোক দেখলেই কিলবিল করে ঠোঁটের ফাঁক দিয়ে উঁকি মারে। জিভটা আমার ভারী বিচ্ছু, কিছু মনে করবেন না। বলুন আপনার কি খবর? মন্ত্রী বললেন, আজ্ঞে রানীমা, আমার খবর সে বলবার মতো নয়। রাজামশাইয়ের হুকুমে গত 2 দিন ধরে আমি শুধু হালুয়া খেয়েই আছি। এক প্রকার উপবাসই বলতে পারেন, অথচ দেখুন আমি কোনোই দোষ করিনি। এখন আপনি ছাড়া আমার আর গতি নেই। কেন, কি হয়েছে যে আপনাকে হালুয়া খাবার হুকুম দিলেন মহারাজ? রানী অবাক হলেন। রাজা মশাইয়ের ইচ্ছে হয়েছে তিনি ভূত হবেন। ভূত? রানী এমন ভাবে চমকে উঠলেন, মনে হলো যেন ভূত তার চোখের সামনেই দাঁড়িয়ে। আজ্ঞে হ্যাঁ, ভূত, মন্ত্রী উত্তর দিলেন। তারপর বললেন, রাজামশাই হুকুম দিয়েছেন তার ভূত হওয়ার হদিস আমাকেই বলে দিতে হবে। আচ্ছা রানীমা, বলুন তো, মানুষ না মরলে ভূত হয়? তিনি আরো বলছেন 3 দিনের মধ্যে তাকে ভূত হওয়ার হদিস না বলে দিতে পারলে আমায় শুলে চাপাবেন। আজ রাত কাটলেই 3 দিন শেষ। রানীমা, আপনিই বলুন এখন আমি কি করি? আপনি আমাকে বাঁচান। রানীমা মুখের থেকে আঁচল সরিয়ে মন্ত্রী মশাইয়ের সেই ভয়ে টসকানো মুখখানা দেখতে দেখতে বললেন, আপনি অত ভয় পাচ্ছেন কেন? মন্ত্রী উত্তর দিলেন, এখন ভয় ছাড়া আমার আর কি পাওয়ার আছে বলুন? ওই আপনার ওই একটি দোষ, একটুতেই আপনি ভয় পেয়ে যান। আর ভয় পান বলেই তো রাজামশাই ভূত কেন ব্রহ্মদত্তি পর্যন্ত করে দিতে পারেন। মন্ত্রী মশাই যেন একটু সাহস পেলেন, জিজ্ঞেস করলেন, কেমন করে? আমি যেমন করে বলছি ঠিক তেমন করে। বলতে বলতে রানীমা পালঙ্ক থেকে নেমে মন্ত্রীকে বললেন, দাঁড়ান, আমি আসছি। বেশিক্ষণ লাগলো না, একটু পরেই রানীমা হাজির হলেন, হাতে একটি কাগজের ছোট্ট মোড়ক। মন্ত্রীর সামনে এসে মুচকি হাসলেন, হাসতে হাসতে বললেন, এই নিন মন্ত্রী মশাই, মহারাজের ভূত হওয়ার ফুসফাস মন্ত্র। বলে কাগজের মোড়কটি মন্ত্রীর হাতে দিলেন। মন্ত্রী মশাই মোড়কটি হাতে নিয়ে জিজ্ঞেস করলেন, এইটি নিয়ে আমি কি করব? রানী বললেন, রাজামশাইকে এই মোড়কটি দিয়ে বলবেন, রাত যখন অন্ধকার হবে সেই অন্ধকার রাতে শোবার সময়
এই মোড়কটি খুললে রাজামশাই ফুসফাস মন্ত্র পড়া একটি ফুল পাবেন। সেই ফুলটি কচমচ করে খেয়ে ফেললেই তিনি ভূত হয়ে যাবেন। মন্ত্রী মশাই ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা রানীমা, আমার কিছু হবে না তো? কিচ্ছু হবে না, আমি আছি, আপনার ভয় কিসে? মন্ত্রী মশাই বললেন, তবে আমি আসি। হ্যাঁ, আসুন। যাই হোক, যখন রাজার দুপুরের ঘুম ভাঙার কথা তখনই তার ঘুম ভাঙল। যখন রাজার মন্ত্রীকে ডাকার কথা তখনই তার ডাক পড়ল। মন্ত্রী মশাই ফুসফাস মন্ত্র পড়া মোড়কটি টেকে গুঁজে রাজা কাক্কাবোক্কার সামনে হাজির হলেন। রাজা জিজ্ঞেস করলেন, কি খবর? মন্ত্রী উত্তর দিলেন, খবর ভালো। ব্যবস্থা করতে পেরেছেন? পেরেছি হুজুর। মন্ত্রীর উত্তর শুনে রাজা কাক্কাবোক্কার বিছানায় হেলানো চেহারাটি তীরের মতো শটান সিধে হয়ে গেল। তিনি বুঝি এই লাফিয়ে পড়েন পালঙ্ক থেকে, চেঁচিয়ে ওঠেন, কি ব্যবস্থা করেছেন? ততক্ষণে মন্ত্রী মশাই ট্যাকে গোঁজা মোড়কটি বের করে ফেলেছেন। রাজা জিজ্ঞেস করলেন, কি ওটা? মন্ত্রী উত্তর দিলেন, ভূত এটা। এই মোড়কের ভেতরে ফুসফাস মন্ত্র পড়া ফুল আছে। আজ খাবেন, আজই ভূত হবেন। কই দেখি দেখি দেখি। রাজা ব্যস্ত হয়ে হাত বাড়ালেন। আগে দেখতে হবে না, চোখ বুজে খাবেন অন্ধকার রাতে। আমার ভয় করবে না তো? ভূতের নামে রাজার মুখ শুকিয়ে গেল। মন্ত্রী উত্তর দিলেন, আগে ভূত আবার ভূতকে ভয় পাই নাকি? রাজা বললেন, তাহলে আমি যখন খাবো আপনি সঙ্গে থাকবেন। মন্ত্রী আবার পড়লেন ফাপড়ে। অবশ্য এবার আর তাকে মাথা চুলকোতে হলো না। এবারকার বিপদ কাটানোর বুদ্ধিটা নিজে নিজেই মাথা খাটিয়ে বের করে ফেললেন। বললেন, আগে কেউ সামনে থাকলে কাজ হবে না। তবে থাক, আমি একাই খাবো। বলে রাজা কাক্কাবোক্কা মন্ত্রীর হাত থেকে মোড়কটি নিয়ে গন্ধ শুকলেন। তিনি গন্ধ পেলেন কিনা বোঝা গেল না, তবে মন্ত্রী মশাই বিদায় নিয়ে সেখান থেকে কেটে পড়লেন। কিন্তু দুর্ভাবনা তার থেকেই গেল। রাত এলো, অবশ্য রাজবাড়ির কাজের ব্যস্ততা তখনও কমেনি। তখনও রাজবাড়ির এ মহল সে মহল সরগরম, এমনকি খাওয়া দাওয়ারও পাট চোখেনি। কিন্তু মন্ত্রীর দেয়া ফুসফাস মন্ত্র পড়া মোড়কটি হাতে নিয়ে রাজা কাক্কাবোক্কা আর কিছুতেই থাকতে পারছিলেন না। তিনি এমন অস্থির হয়ে উঠলেন যে আর মোড়কটি না খুলে তিনি থাকতে পারলেন না। তিনি নিজেই ঘরের দরজা বন্ধ করে আগল আটকে দিলেন, কেউ না ঢুকে পড়ে। তারপর সেই কাগজের মোড়কটি ঝটপট খুলে ফেললেন। খুলে ফেলতেই তিনি দেখলেন তার ভেতর সত্যিই একটি ফুল, তবে এটি কলার ফুল, মোচার ভেতর থেকে ছেঁড়া। তার আর তর সইল না, ফুলটা মুখে পুরে ফেললেন। তারপর যেই কচমচ করে চিবিয়েছেন, ইস কি তেতো! যেমন তেতো তেমনই কষা। কিন্তু থুতু আর ফেলতে হলো না।
ফেলার আগেই তার মনে হলো যেন তার পা আর মাটিতে পড়ছে না, তার হাত দুটো ভূতের মতো নড়বড় করে নড়ছে, মাথা মুন্ডু সব টলমল করে তাল খাচ্ছে। তিনি নড়বড়ে হাত দিয়েই ঘরের আগল খুলে ফেললেন। তারপর ভূতের মতো গলা করে চেঁচাতে লাগলেন, যাকে পায় তাকে খায়। চেঁচাতে চেঁচাতে বাইরে বেরিয়ে এলেন, এসেই তেড়ে গেলেন প্রহরীর দিকেই। প্রথমটা প্রহরী অত খেয়াল করেনি, কিন্তু রাজা কাক্কাবক্কা তাকে জড়িয়ে ধরে যেই খাই খাই বলে চেঁচিয়ে উঠেছেন, তখন তো সে ভয়ে মরে আর কি। সেও চেঁচিয়ে মেচিয়ে ধস্তাধস্তি লাগিয়ে দিলে। রাজার কবল থেকে কোন রকমে নিজেকে ছাড়িয়ে দিয়ে সে চিৎকার করে ছুটতে লাগলো, রাজা খেপেছে, রাজা খেপেছে। রাজাও চিৎকার করে তেড়ে গেলেন, যাকে পায় তাকে খায়। সে কি মূর্তি তখন রাজা কাক্কাবক্কার, যে তার সামনে পড়ে তাকেই তেড়ে যান, যাকেই রাজা তেড়ে যান সেই বাবারে মারে বলে যেদিকে পারে সেদিকেই পালিয়ে ছোটে। নিমেষের মধ্যে রাজবাড়িতে দক্ষযজ্ঞ শুরু হয়ে গেল। সবাই চেঁচায়, রাজা খেপেছে, পালা পালা। এ চেঁচায়, পালা পালা। ও চেঁচায়, বাঁচাও বাঁচাও। বাঁচবার জন্য ছুট মারে অনুচর, পার্শ্বচর, জমাদার, সুবেদার, পল্টন, লস্কর, দাস দাসী, পরিচারক, রক্ষী, প্রহরী। রাজবাড়ির ভেতরে সেজন্য এক হুড়দুম কাণ্ড। রাজারও চিৎকার থামে না, রাজবাড়ির মানুষেরও ভয় ছাড়ে না। শেষে এমন কাণ্ড হলো, রাজবাড়ির যত মানুষ কাক্কাবক্কার আতঙ্কে রাজবাড়ি ছেড়ে পালাতে শুরু করলে। পালাতে পালাতে সিং দরজা পেরিয়ে গেল। সিং দরজা পেরিয়ে যেতেই জমজমাট রাজবাড়ি নিমেষের মধ্যে খাঁ খাঁ করে উঠল। কোনো সাড়া নেই, কারো তাড়া নেই, সব যেন কেমন নিঝুম হয়ে গেল চোখের পলকে। রাজা এ ঘরে যান, কেউ নেই। ও ঘরে যান, ভোঁ ভোঁ। ডাইনে বাঁয়ে, সামনে পেছনে কেউ নেই, কিচ্ছু নেই, ফোক্কা। শুধু ছাতের ওপর ঘড়ি ঘরে লুকিয়ে বসেছিলেন মন্ত্রী মশাই। বসে বসে ভয়ে কাঁপছিলেন। রাজা কাক্কাবক্কা শূন্য রাজবাড়িতে এবার একাই করে হেসে উঠলেন। একাই গলা ফাটিয়ে গান গাইতে শুরু করে দিলেন। একাই নাচানাচি করতে করতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন। হঠাৎ তিনি থমকে গেলেন, হঠাৎ তিনি চমকে চাইলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন তার সামনে দাঁড়িয়ে খিলখিল করে হাসছেন রানী। তিড়িং তিড়িং করে লাফিয়ে উঠলেন। তিনি ধর ধর করে তেড়ে গেলেন রানীর দিকে। তিনি যাকে পায় তাকে খায় বলে রানীর গলাটা টিপতে গিয়েও টিপতে পারলেন না। রানী কিন্তু একটুও ভয় না পেয়ে হেসেই চললেন। রাজা কাক্কাবক্কা হুঙ্কার ছাড়লেন, আমি ফোসফাস মন্ত্র পড়া ফুল খেয়েছি। সেই ফুল খেয়ে এখন আমি ভূত। আমার ভয়ে রাজবাড়ি থেকে সবাই পালিয়েছে, শুধু তুমি আছো। কারণ আমি জানি আপনি ভূত নন। তবে আমায় দেখে আর সবাই পালালো কেন? সবাই আপনার কাণ্ড কারখানা দেখে ভাবলো আপনি পাগল হয়ে গেছেন। বলতে বলতে রানী ফিক ফিক করে হাসতে লাগলেন।
রানীর সেই ফিক ফিক হাসি দেখেই রাজার মেজাজ গেল আরো বিগড়ে। তিনি ভূতের মতো মুখ খিচিয়ে রানীকে ভয় দেখালেন। রানী ভয় পেলেন না, আরো জোরে হেসে উঠলেন। সঙ্গে সঙ্গেই রাজা কাক্কা বোক্কা ফুল দিয়ে পরিপাটি করে সাজানো রানীর চুল খামচে ধরলেন, টান মারলেন। রানী উফ বলে আর্তনাদ করে উঠলেন। রানীর আর্তনাদ যেই শোনা, অমনি যেন রাজার চৈতন্য হলো। ঝট করে রানীর চুলের ঝাঁট ছেড়ে দিলেন। রানী একেবারে সঙ্গে সঙ্গে মুখখানা ভার করে রাজার সামনে থেকে হন হন করে সটা নিজের ঘরের দিকে পা বাড়ালেন। রাজা কাক্কা বক্কা হকচকিয়ে গেলেন। ছি ছি ছি, তিনি এ কি করলেন? রানীর চুল ধরে টান দিলেন। অনুতাপে ছটপট করে উঠলেন রাজা। তিনি রানীর পিছু পিছু ছুট দিলেন। ছুটতে ছুটতে ডাক দিলেন, রানী শোনো শোনো, একটু দাঁড়াও। রানী দাঁড়ালেন না, রাজার কথাও শুনলেন না। তিনি নিজের ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়লেন। বালিশে মুখ গুজে চুপ করে পড়ে রইলেন। রাজা ছুটতে ছুটতে রানীর ঘরের পর্দা সরিয়ে যেই ভেতরে ঢুকেছেন, সামনেই চোখে পড়ল রানীর সাজন গোজনের মস্ত আয়নার দিকে। পড়বি তো পড়, রাজার মূর্তির ছায়া পড়ল সেই আয়নায়। আয়নায় নিজের মূর্তির ছায়া দেখে রাজা তো থ। কই কই তিনি ভূত? কই তার ভূতের মতো খাবলানো চোখ, হাড় ঠক ঠক ঠ্যাং, লটর পটর নড়া, হাড় জিরজিরে পাঁজর? তিনি তো যেমনকে তেমনই আছেন। তবে কি মন্ত্রী তাকে ঠকালেন? তিনি রাগে গলা চড়িয়ে হাঁক দিলেন, এই কই হ্যাঁ? তখন আর সেখানে কে থাকবে? যাদের থাকবার কথা সেই প্রহরীরা পর্যন্ত পাগল রাজার পাগলামি দেখে ভয়ে অনেক আগেই তো কাঠ। রাজার হাঁক শুনে সাড়া দেওয়ার মতো সেখানে তখন একজনই ছিলেন, তিনি রানী। বিছানা থেকে মুখ তুলে তিনি বললেন, আমি হ্যাঁ, আপনার কাকে চাই? মন্ত্রীকে। কেন? মন্ত্রী আমাকে ঠকিয়েছেন। আমাকে মিথ্যে একটা ফুল খাইয়ে বলেন কিনা আমি ভূত হব। রানী উত্তর দিলেন, ফুল তিনি খাওয়াননি। আপনার খাওয়ার জন্য আমি তার হাতে পাঠিয়ে দিয়েছিলুম একটা কাঁচকলার ফুল। তুমি? অবাক হলেন। হ্যাঁ। শান্ত গলায় উত্তর দিলেন রানী। কেন? আপনাকে ভূতে পেয়েছিল বলে আপনি কি জানেন না মহারাজ, কেউ না মরলে ভূত হয় না? আর আপনিও এমন একটা কাঁচকলার ফুল খেয়ে ভূতের মতো নাচতে শুরু করে দিলেন। এমনকি আমার চুলের মুঠি ধরে আমাকে অপমান করলেন। রানীর কথা শুনে রাজা কাক্কা বোক্কা আস্ত বোকার মতো ফেল ফেল করে রানীর মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর তার মনে হলো বোকারা যেমন করে হাসে তেমন করেই হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, সত্যি আমি একটা অবুঝ। কোন রাজা কখনো রানের চুলের ঝুঁটি ধরে টানে? ছি! হঠাৎ কে যেন ঘরের বাইরে দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে হাসতে হাসতে টিটকিরি কাটলেন। রাজা কাক্কা বোক্কা টানেন। কি যে টিটকিরি কাটলেন সেটি রাজার বুঝতে অসুবিধে হলো না। তিনি এবার রাগলেন না, হাসলেনও না, শুধু বললেন, মন্ত্রী মশাই,
ভালো হবে না বলে দিচ্ছি বলে তিনি পর্দা ঠেলে মন্ত্রী মশাইকে ধরতে গেলেন, কিন্তু ততক্ষণে মন্ত্রী মশাই ভো কাট্টা। এখানেই শেষ হলো শৈলেন ঘোষের কাক্কা বোক্কার ভুতুড়ে কাণ্ড গল্পটি। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। পাশে থাকার জন্য ধন্যবাদ।